সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না বা সেটা অর্জন করতে পারবো না। সেই জন্য এই মুক্তির লক্ষ্যে আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। মাননীয় সংসদ, আমি সাম্যনাই চচ্ছ, শিশু সাংবাদিক, রাজশাহী। মাননীয় সংসদ, এই যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদির জন্য যে ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণ করে তার সঠিক বাজার মূল্য পরিশোধ করা হয় না বলে সবার অভিযোগ। এর একটা স্থায়ী সমাধান দরকার বলে কি আপনি মনে করেন না? হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের যে জমি অধিগ্রহণ করা হয় সরকারি কোনো কাজের জন্য, সেটার বাজার মূল্য এতদিন পায় নাই। অ্যাকচুয়ালি বাজার মূল্যটা নির্ণয় করাও কঠিন, কারণ আমরা যদি বাজার মূল্য আমরা মনে করি যে সাব রেজিস্ট্রার অফিসে যেই মূল্যে জমিটাকে রেজিস্ট্রেশন করা হলো ওটা একটা বাজার মূল্য। এখন সরকার বিভিন্ন মৌজা এই শহরেও এবং বিভিন্ন শহরে গ্রাম অঞ্চলেও এক একটা মৌজার সর্বনিম্ন একটা দাম নির্ধারণ করে দিয়েছেন, যেটা বাজার মূল্যের কাছাকাছি না, তবু এখন সরকার অনেক ভালো রেভিনিউ পাচ্ছেন। সরকার যেটা অধিগ্রহণ করবেন, আমরা ভূমি মন্ত্রণালয় থেকে আমরা প্রস্তাব করছি যে এখন যে মূল্যে দেওয়া হয় তার 3 গুণ মূল্যে এই জমি অধিগ্রহণ করতে হবে, এবং জমির যিনি ক্ষতি হচ্ছেন তাকে এই ক্ষতিপূরণটা দিতে হবে 3 গুণ মূল্যে। মাননীয় মন্ত্রী, আমি শিফাত, আমি রামপুরা থেকে এসেছি। আমি ক্লাস 8-এ পড়ি। মাননীয় সংসদ সদস্য অবৈধভাবে সরকারি জমি নদী ভরাট করে জমি দখল করে লোকজন ব্যক্তিগত কাজে লাগাচ্ছে। এদের চিহ্নিত করার পেছনে সরকারি পদক্ষেপ এত শিথিল কেন? না, চিহ্নিত করার পিছনে সরকারি পদক্ষেপ শিথিল না, অ্যাকচুয়ালি এটা চলে আসছে দীর্ঘদিন যাবৎ। এই যে নদী দখল, সরকারি জমি দখল, এটা দীর্ঘদিন চলে আসছে। আমি একটু আগেই বলছি যে ঢাকা শহরে 40টা খাল, যেগুলি বড় বড় খাল ছিল, সেগুলিকে কিন্তু অনেক দখল হয়ে গেছে। এটা একদিনে হয় নাই, এই সবগুলি বাড়িঘর বা দোকানপাট একদিন উঠে নাই, ধীরে ধীরে বিভিন্ন সময়ে এগুলি উঠছে। কেউ হয়তো সেরকম পদক্ষেপ নেয় নাই, কিন্তু তোমরা জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের চতুর্পাশে এই অবৈধ স্থাপনা এবং নদী দখল যারা করেছে তাদের স্থাপনা উচ্ছেদের অভিযান এটা চলছে। নারায়ণগঞ্জেও চলছে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা চলছে এবং চলবে, এবং সেগুলি সরকারের নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসব। আমি মৌমিতা ভট্টাচার্য, নাটোর জেলা শিশু সাংবাদিক। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ছি রানী ভবানী সরকারি মহিলা কলেজে, পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ। এই প্রকল্পের পাশাপাশি তিনি একটি প্রশংসনীয় একটি প্রকল্প গ্রহণ করেছেন, যার নাম আশ্রয়ণ প্রকল্প। তার স্বপ্ন যে এখানে তিনি ন্যূনতম 50,000 ছিন্নমূল পরিবারকে আবাসন এবং স্বয়ংসম্পূর্ণ স্থায়িত্ব দেবেন। সরকারের তো প্রায় 3য় বছর পেরিয়ে যাবার মধ্যে, আমরা কি জানতে পারি এই প্রকল্পের অগ্রগতি কত দূর? হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তিনি যাদের আশ্রয় নাই তাদেরকে মাথা গোঁজা ঠাঁই করে দেওয়ার জন্য সারা বাংলাদেশেই সরকারি জমির উপরে সরকারি ব্যয়ে তিনি সেই আশ্রয়ণ প্রকল্পগুলি মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে সরাসরি প্রকল্পগুলি নেওয়া হয়, এবং ইতিমধ্যে আমার এলাকায় বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে। যে প্রকল্পগুলি অনেক সময় সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে হয়ে থাকে। এতে আমাদের যে ভূমিহীন, আশ্রয়হীন সাধারণ মানুষ, তারা কিন্তু সেখানে থাকার জায়গা পাচ্ছে এবং তারা সুবিধা পাচ্ছে সেখানে। এবং এই প্রকল্পটা এটা চলমান, এটা চলতে থাকবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি যে সকলের জন্য একটা আবাস স্থল করে দেওয়া, ইনশাল্লাহ সেটা আমরা করে দিতে পারবো। মাননীয় সাংসদ, আমার নাম মোহাম্মদ আফতাব হোসেন প্রান্ত। আমি নাটোর জেলা থেকে এসেছি। আমি নাটোর জেলার শিশু সাংবাদিক। বাংলাদেশের বেশিরভাগ সরকারি খাস জমি এলাকার প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তিদের দখলে রয়েছে, এবং সেগুলো তারা নিঃস্বার্থে ব্যবহার করছে। এই প্রক্রিয়াটি কোনোভাবে বন্ধ করা যায় না? এখানে আমরা সরকারি খাস জমি এবং পরিত্যক্ত সম্পত্তি, যেটা আমাদের দেশে অনেকে যেটা বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা চলে গিয়েছে তাদের সম্পত্তিটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, সেটাকে আমরা অলরেডি একটা তালিকা প্রস্তুত হয়েছে, এবং এটা উদ্ধারের ব্যাপারে সরকার এই সমস্ত খাস জমি উদ্ধার করে
ভূমিহীনদের মধ্যে দুস্থ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মধ্যে সেটা বন্টনের ব্যবস্থা করতেছেন। মাননীয় সাংসদ, আমি লামিয়া, আমি পড়াশোনা করি, পাশাপাশি বরিশালে শিশু সাংবাদিক হিসেবে কাজ করি। বাংলাদেশে অনেক জলমহল আছে, এই জলমহলগুলোর ওপর অধিকার কাদের? যারা অধিকার করে আছে তারা সবাই কি বৈধ? এই জলমহলের একটা নীতি আছে যে রেজিস্টার্ড যারা জেলে সম্প্রদায় জলমহলগুলি তাদের কাছে ইজারা দেওয়া হয় এবং তারাই ইজারা নেওয়ার জন্য তারা শুধু সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে, অন্য কেউ পারবে না। জলমহল অনেক জায়গায় অনেক সময় অনেকের দখলে, প্রভাবশালীদের দখলে চলে গেছে, সেগুলি আস্তে আস্তে আইডেন্টিফাই করে আমরা সেগুলিকে সরকারের নিয়ন্ত্রণে এনে প্রকৃত যারা জেলে সম্প্রদায়, যাদের বিশেষ করে সমবায়ভুক্ত যারা, তাদের মাধ্যমে এটাকে ইজারা দিয়ে সরকার এই জলমহলগুলির একটা সংস্কার এবং সেখানে মাছের চাষ, মাছের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি মনি, আমি আসছি চাঙ্কারপুল থেকে। আমি একজন সুবিধাবঞ্চিত শিশু। আমি একসময় কামরাঙ্গীচর এলাকায় থাকতাম। ওই বস্তির আশেপাশে ডোবা, ময়লা আবর্জনা, দুর্গন্ধ ছড়াইতো। আমরা সবাই অসুস্থ হইতাম। 5 জনের জায়গায় 10 জন করে থাকতাম। কিন্তু এরা কি সুন্দর ও সুস্থ জায়গায় থাকতে পারে না? এদের জন্য কি সরকার স্থানীয় সমাধান দিতে পারে না? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের অনেক মানুষ এরকম দুঃসহ জীবনযাপন করতেছে, যাদের এরকম দুর্গন্ধময় জায়গায় থাকতে হয়, ভালো ঘর নাই। সরকার অবশ্যই তার সীমিত অর্থ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে এই শহরের, যেটা আমরাকে যদি, আমি জানি না সেটা তুমি কি হিসাবে, অ্যাকচুয়ালি তোমাদের সেটা কি বস্তি এলাকা ছিল অথবা কোনো আবাসিক এলাকা ছিল, তো যদি এই বস্তিগুলিকেও সরকার বিভিন্ন সময়ে এই জায়গাগুলি তাদেরকে কাছ থেকে উদ্ধার করে তাদেরকে বাইরে পুনর্বাসন করে শহরের যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য, নাগরিক সুবিধাটাকে নিশ্চিত করার জন্য সরকার তো চেষ্টা করে যাচ্ছেন। মাননীয় সংসদ, আমি মমিন সরকার টুকু সিরাজগঞ্জ থেকে এসেছি। পড়ালেখার পাশাপাশি শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল পরিবার ও বস্তিবাসীদের বসবাস। যখন তখন হুটহাটভাবে বাংলাদেশ সরকার এবং ক্ষমতাশীল ব্যক্তিরা এদের উচ্ছেদ করছে। যখন তখন উচ্ছেদের ফলে এরা ভূমিহীন ও আশ্রয়হীন হয়ে পড়ছে। তো ল্যান্ড টিনিউর মানে ভূমি আইনের মাধ্যমে এরা কি স্থায়ী সমাধান পেতে পারে না? আমাদের দেশের মানুষের গ্রামে কাজের সুবিধাটা কম, সেই কারণে মানুষ বেশি শহরমুখী। শহরমুখী হওয়ার কারণে যে সরকারি জায়গায় যে সমস্ত বস্তি গড়ে উঠেছে, এই বস্তিবাসীদেরকে আমাদের সরকার যখন 1996 সালে ক্ষমতা এসেছিল, এদেরকে পুনর্বাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ফেরা কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে যারা, তাদেরকে নগদ অর্থ দেওয়া হয়েছে, যে যারা এইখানে এসে ভিক্ষাবৃত্তি করে, মানবেতর জীবনযাপন করে, হয়তো রেল লাইনের পাড়ে ঘুমিয়ে আছে অথবা রেল স্টেশনে, বাস স্টেশনে, লঞ্চ স্টেশনে, এই ছিন্নমূল মানুষগুলিকে তার যেখান থেকে সে চলে আসছে সেই জায়গাতে পুনর্বাসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ফেরা কর্মসূচি চালু করেছিলেন এবং অনেকেই সেই সুযোগ নিয়ে তারা আবার এলাকায় গিয়ে তারা সেখানে পুনর্বাসিত হয়েছেন। যেখানে বলা হয় যে যত্রতত্র যখন তখন বস্তি উচ্ছেদ করে দেওয়া হয়, যে সরকারি দল বা সরকারি প্রশাসন, এটা সব ক্ষেত্রে ঠিক প্রযোজ্য নয়। কারণ অনেক সময় সরকার আগে থেকে নোটিশ দিয়েই উচ্ছেদের একটা ব্যবস্থা নেন, কিন্তু যাদেরকে উচ্ছেদ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ আছে, তাদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করতে হবে। সেই কারণেই যে ভাসানটেকে একটা বিশাল প্রকল্প নেওয়া হয়েছে, যাদেরকে ঢাকা শহর থেকে তখন উচ্ছেদ করা হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য ভাসানটেকে একটা প্রকল্প গ্রহণ করেছেন এবং সেখানে খুব স্বল্প মূল্যে তাদেরকে সেটা
বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই নাগরিক সুবিধাটা সকলের জন্যই যেন সমান থাকে, সেই জন্য কখনো কখনো তাদেরকে তুলে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় সাংসদ, আমি জান্নাতুল ফেরদৌস টুম্পা, রাজশাহী শিশু সাংবাদিক। মাননীয় সাংসদ, মাঝে মাঝে রাজশাহী থেকে ঢাকা আসলেই আমি একটি দৃশ্য দেখতে পাই, যে দৃশ্য দেখলে আমার খুব কষ্ট হয়। পথে বের হলে আমরা দেখি শিশুরা ভিক্ষা করছে, ফুল বিক্রি করছে, পত্রিকা বিক্রি করছে। এদের কারো কারো বাসস্থান আছে, আবার কারো কারো নেই। কারো বাবা মা আছে, কারো বাবা মা নেই। এদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। আমাদের দেশের প্রাণকেন্দ্র রাজধানীর এসব দৃশ্য দেখলে বিদেশিদের কাছেও আমরা ছোট হয়ে যাই। সরকারি উদ্যোগে এদের স্থায়ী ও স্বাভাবিক জীবনযাপনের কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার যে তারা এই তাদের বাসস্থান, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসার নিশ্চয়তা সরকার দিবে, রাষ্ট্র দিবে। এদের কোনো এই যে যারা আসছে এদের সঠিক পরিসংখ্যান নির্ণয় করাও খুব কঠিন। তবু তারা জীবনের তাগিদে আজকে এই পথ তারা বেছে নিয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা, পরিবার থেকেও তাদেরকে কখনো নিরুৎসাহিত করা হয় নাই বা বাধ্য হয়ে তারা করতেছে। সেখানে আমাদের সরকার আমরা চাচ্ছি যে প্রত্যেকটি শিশু তারা যেন লেখাপড়ার সুযোগ পায়, এটা তাদের শিশুর অধিকার। এই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন তাদেরকে শিক্ষার সুযোগ দানের জন্য বিনামূল্যে বই দেওয়া হচ্ছে এবং খাবারের ব্যবস্থা করা হচ্ছে, উন্নত জীবন যাপনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের সীমিত সম্পদ দিয়ে সরকার অবশ্যই তাদেরকে ধীরে ধীরে একটা নাগরিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে। মাননীয় সংসদ সদস্য, আমি নাসিমা আক্তার মনিকা, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করি এবং পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। কক্সবাজার সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় কেটে সেখানে ইচ্ছেমতো হোটেল ও ভবন তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়া বন্ধ করার জন্য সরকার কি করছে? আমাদের এই পাহাড়ি অঞ্চলের বনভূমিকে রক্ষা করার জন্য আমাদের কয়েকটি মন্ত্রণালয়, সেখানে ভূমি মন্ত্রণালয়, আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, বিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয় তারা কাজ করে যাচ্ছেন এবং এদের বিরুদ্ধে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা এর অবাধে যে পাহাড় কাটা, বনভূমি ধ্বংস করা, সেটা আমরা বন্ধ করতে পারবো বলে আশা করি। মাননীয় সাংসদ, দেশের ভূমি ব্যবস্থাপনায় কোনো টেকসই এবং উপযুক্ত মাস্টার প্ল্যান সরকারের আছে কি? ভূমি ব্যবস্থাপনা তো একটা ব্যাপক শব্দ, এটা কাজটাও অনেক ব্যাপক। আমরা দীর্ঘ 3 বছর যাবত আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমি ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে সেখানে ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সদস্যদের সমন্বয়ে ভূমি মন্ত্রণালয়, আমাদের ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, সবার সমন্বয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি একটা আধুনিক ভূমি ব্যবস্থা, যেটা আমরা ডিজিটাল ভূমি ব্যবস্থা আমরা করতে চাচ্ছি, যেখানে মানুষ খুব সহজেই তার সমাধানটা পেয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য, আমার নাম মোহাম্মদ রাকিব, আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি। আমি পড়াশোনা করি, পাশাপাশি শিশু প্রতিনিধি হয়ে কাজ করি। মাননীয় সংসদ, আপনি তো সারাক্ষণ কাজ করেন, তাহলে আপনি ছেলে মেয়ে এবং পরিবারকে সময় দেন কখন? যদি সত্য কথা বলি তাহলে আমার পরিবারকে সময় আমি খুব কম দিতে পারি, খুবই কম। অনেক সময় দেখা গেছে যে আমার যখন আমার বড় ছেলে এখন এসএসসি পড়তেছে, তার জন্ম যেদিন হয় সেদিন আমি কাছে থাকতে পেরেছিলাম আরোগ্য নিকেতন ক্লিনিক, এটা মালিবাগে, কিন্তু তার পরের দিন থেকে আর আমি থাকতে পারিনি। তখন এলাকা একটা নির্বাচন ছিল, গভীর রাত্রে, হয়তো রাত্রে 12টা 1টার পরে কোনো রকম দরজার থেকে দেখে তাকে দেখতাম
শুধু খোঁজটা নিয়ে যেতে পারতাম যে সে কেমন আছে। এবং এখনও সকালে যখন আমরা বের হই হয়তো দেখা যায় অনেক সময় রাত্রে 10টা-12টার আগে আমরা ফিরতে পারি না। কাজে এই দিক থেকে পরিবার আমাদের কাছ থেকে সম্পূর্ণই বঞ্চিত বললেই চলে, এবং তাদের অনেক অভিযোগও আছে যে আমরা তাদের খেয়াল রাখি না, খবর রাখি না, খোঁজখবর নেই না। এর ভিতর দিয়েই আমি মনে করি যে আমার পরিবারের চাইতে আমার দেশ বড়, জনগণ বড়। আমি যেটুকুন কাজ করি যদি সেটা তার একটা সামান্যতম অংশ জনগণের কল্যাণে আমি ব্যয় করতে পারি, তাহলে আমি মনে করব যে আমি দেশের জন্য একটা বিরাট কাজ করেছি। মাননীয় সাংসদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় করে দেবার জন্য, আর আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। তোমাদেরও ধন্যবাদ। আজকে আমি খুবই আমি তো একজন পিতা, কাজে তোমরা সকলে আমার সন্তানের মতো। কাজে তোমাদের এই সুন্দর কথাগুলি, তোমাদের দেশ নিয়ে ভাবনা, দেশের কথা যেগুলি তোমাদের মনে এসেছে, আজকে নির্দ্বিধায় তোমরা বলতে বলেছ, শুনেছি। এখান থেকে আমি মনে করি যে আমাদেরও অনেক কিছু জানার শিকার আছে। কাজে তোমাদের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে তোমরা আসছ, তোমাদের আমি ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি অনেক আদর রইল, এবং তোমাদের বাবা মার প্রতি আমার সালাম রইল। এবং তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, পরিচালনা করেছেন, বিটিভির কর্মকর্তা, কলাকুশলী, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের পাশে এমন অনেকেই আছেন যারা চাল চুলোহীন, যারা শিকড়বিহীন, তাদের নেই কোনো আশ্রয়স্থল, তারা পথে ঘাটে ঘুরে বেড়ায়। তারা আমাদের কাছে কিছুই চায় না, শুধুমাত্র একটু সহানুভূতি চায়। সর্বস্তরের সকলের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যেন তাদের প্রতি রাখি সহানুভূতির দৃষ্টি। আর আমরা কঠোর হব তাদের প্রতি যারা বেইমানি করছে মাতৃভূমির মাটির সাথে। তারা মাতৃভূমির শত্রু, তারা দেশের শত্রু, জাতির শত্রু। তাদের প্রতি আমরা সবাই সজাগ দৃষ্টি রাখব। এই বলে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে যাবার আগে আমরা আমাদের সেই প্রিয় গানটি গাইতে গাইতে বাড়ি যাব।